আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। প্রচণ্ড গরমে তবুও মেয়েরা কিভাবে চুলার পাড়ে বসে রান্না করে, মানে শুধু মেয়েরা বা মায়েরাই জানে। তো যাই হোক, আজকে অনেক গরম পড়তিছে, আমি অনেক রান্না করে ফেলেছি। যেহেতু শুক্রবারে অনেক চাপ থাকে, মানে বাচ্চার বাবা বাসায় থাকলে ওর সঙ্গে সময় দিতে হয়, টুকিটাকি বাজার সদার মানে সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকা হয়। তো আজকে ভাবলাম বৃহস্পতিবার রাতে শুক্রবারে রান্নাগুলো করে রাখবো, যার কারণে আজকে আমি মোটামুটি শুক্রবারে যেটা রান্না করব সেই দুই পদেও রান্না করে নিয়েছি। আর আজকে রাতে যেটা খাবো সেটাও রান্না করে নিয়েছি। তো যাই হোক, এগুলো সব কিছু সিদ্ধান্ত নেওয়ার পর পুরা বাসাটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। সকালে ঘুম থেকে ওঠার পর যেরকম অবস্থা থাকে, মানে সকালে ঠিক না, মানে ছেলের বাবা বাসা থেকে বের হয়ে যাওয়ার পর যেরকম অবস্থা থাকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি সব কিছু টুকটাক গোছানোর পর আমি আবারও শেয়ার করব। বেডশিটটা ধুয়ে দেওয়ার জন্য বেডশিট উঠিয়ে নিয়েছি, বালিশের কাভার টাবার সব খুলে নিয়েছি। তো যেগুলো ছিল সেগুলো বিছিয়ে দিয়েছি, আর পাপুস টাপুস সবগুলো মানে ঝেড়ে ঝেড়ে রোদে দিয়েছি, ঘরটর ঝাড়ু দিয়ে নিয়েছি, টুকটাক মুছামাছি এগুলো সব করে নিয়েছি। আর এই যে মানে গাবলাই হলো আপনার কাপড় চোপড় যেটা ঠিকই দিয়ে রেখেছি, মানে জড়ায় রাখছি, সেগুলো ধুয়ে দিতে হবে, সেগুলো ধুয়ে দেওয়ার জন্য রেখে দিয়েছি। পুরা বাসাটা আপনাদের সঙ্গে আবারও শেয়ার করলাম, এরকম মোটামুটি গোছানোর অবস্থায় আছে। তো যাই হোক, এই যে এগুলো কাপড় ধুয়ে দিতে হবে, একটু দেখিয়ে নিচ্ছি। তো গত সপ্তাহে ধুয়েছি, মানে এক সপ্তাহ পর পর 10 দিন, সর্বোচ্চ 10 থেকে 12 দিনের মধ্যে আবার বেডশিট ধুতে হয়। যেহেতু ছোটো বাচ্চা বাসায় আছে, এটা ওটা খাই, বিছানায় ফেলায়, নোংরা হয়। তো যাই হোক, এগুলো করার পর থালাবাটি মাজার আগে ভাবলাম যে মাছ আর মাংসটা ভিজিয়ে দেই, তাহলে মাছ আর মাংস ছুটতে ছুটতে আমার থালাবাটিগুলো মাজা হয়ে যাবে, তখন আমি রান্না বসিয়ে দিতে পারবো। তো মাছ আর মাংসটা আমি নিয়ে যাচ্ছি ভিজে দেওয়ার জন্য। তো যাই হোক, এই যে থালাবাটি এক বুজ্জু মানে জড়ো করা ছিল, তো ওগুলো আমি একটু ইয়ে করে ভিজে রেখে তারপরে আমি এগুলো মেজে নিব। তো এই যে মোটামুটি আমার মাজা ধোয়া একদম শুরু হয়ে গিয়েছে। আসলে সকালে যদিও আজকে অনেক থালাবাটি কম ছিল, আমি বরাবরই রান্নার পর সব কিছু মাজা ধোয়া করে নেই, যার কারণে একটু চাপটা কম হয়ে যায়। তবুও যেগুলো খাওয়া দাওয়া হয়, যেগুলো একটু টুকটাক ভরে, যেমন হলো হাতা, চামিচ, প্লেট, গ্লাস, এই ধরনের এগুলো কিন্তু থেকেই যায়, মানে প্রত্যেক দিনেরটা, মানে প্রত্যেক বেলারটা প্রত্যেক বেলা করতে হয়। তো যাই হোক, সব কিছু আমি বরাবরই সুন্দরভাবে মানে মেজে নেওয়ার পর আমি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমার যা ভরে ছিল, মানে নোংরা হয়েছিল, সবগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, আমি আসলে গ্রামে কলতলায় খুব সুন্দরভাবে মানে পানি টানি ছড়িয়ে ছিটিয়ে সুন্দরভাবে ধোয়া পাকলা করতাম। এখানে এই ছোট্ট জায়গাতে একটু মুশকিল হয়। তো যাই হোক, আস্তে আস্তে অভ্যাস হয়ে গিয়েছে, যাই যেখানে থাকবে ঠিক সেরকম করেই ম্যানেজ করে নিতে হয় আর কি। তো এই হলো আমার আজকে ধোয়া পাকলা একদম মোটামুটি শেষের দিকে চলে আসছে, সুন্দরভাবে ধুয়ে পাকলে নিয়েছি। আসলে আমি ইদানিং প্রেশার কুকারে ভাতটা বসাচ্ছি, কারণ আমার না রুমে গেলে ভাতের কথা খেয়াল থাকে না, মানে ভাতটা শুধু রান্না হয় তো অনেক সময়, তো সব তরকারি রান্নার পর শুধু ভাতটা বসিয়ে দেই, যার কারণে ভাতটা আর মানে খেয়াল থাকে না যে ভাতটা চুলায় বসিয়ে দিয়ে আসছি। যার কারণে প্রেশার কুকারে রান্না বসালে তাও খেয়াল থাকে যে না ভাতটা বসিয়ে দিয়েছি, সিটি উঠলে বুঝতে পারি আর কি। তো যার কারণে আমি প্রেশার কুকারে এখন রান্না করি, তো ভালো হয়, এতে আমার ভাতের মার গালাতে হয় না, পুষ্টি আমি পাই। আর ভাতের মার আমি ওই যে বসাতে পারি না, মানে পাতিলে ভাতের মার বসাতে পারি না আর কি। তো যাই হোক, আমার এদিকে কথা বলতে বলতে আমি এখানে ধুন্দুলগুলা চিংড়ি দিয়ে রান্না করব, যার কারণে কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি। তো এই যে আমার ধুন্দুল একদম কাটা শেষ, আমি শুধু ধুন্দুল আর চিংড়ি রান্না করব, এর সঙ্গে কিন্তু কোনো কিছু অ্যাড করব না। আর এখানে আমি কাঁকরোলগুলো ঠিক বরাবরই যেভাবে ভাজি, আমার মানে চ্যানেলে অনেকবার দেওয়া আছে কাঁকরোল ভাজির রেসিপিগুলো, ঠিক সেভাবে একটু ওই যে পাতলা পাতলা করে কেটে নিয়ে মাঝখান থেকে ফালি দিয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে ঝাল, লবণ, হলুদ, মরিচ মাখিয়ে যা সুন্দরভাবে তেলে দিয়ে উল্টে উল্টে আর কি ভেজে নেব। তো যাই হোক, আমার কাঁকরোল কাটা শেষ। এখানে আমি আলু ছিলে নিচ্ছি মুরগির মাংসের জন্য, মাংসটা আমি আজকে আলু দিয়ে ঝোল রান্না করব। তো যাই হোক, এই যে সুন্দরভাবে ছিলে নিয়ে মাঝখান থেকে একটা করে ফালি দিয়ে নিচ্ছি, নিয়ে এটা হালকা, মানে হালকা না, ডিপ ফ্রাই, মানে খুব ভালো করে ভেজে এটাকে আমি মাংসর সঙ্গে রান্না করব। এটা আমার হলো লাল লেয়ার মুরগি, এই মুরগিটা আলু দিয়ে বা এমনি ঝোল ভুনা যেভাবে খান না কেন অনেক ভালো লাগে। তো আমার কাটাকাটি শেষ, এখন পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে ছিলে পানিতে ডুবে দিয়ে, মানে তারপরে ধুয়ে আমি সুন্দরভাবে এটাকে কেটে নিব।
তো পেঁয়াজ কাটতে মানে কেটে এভাবে ধুয়ে নিলে কিন্তু বরাবরই পেঁয়াজের ঝালগুলো লাগে না। তো যাই হোক পেঁয়াজগুলো আমার সব শেষ। আর এখানে বাড়ি থেকে ছোট রসুন নিয়ে আসছিলাম, আমার শাশুড়ি আর কি শ্বশুর শাশুড়ি খেতে কিছুটা রসুন লাগিয়েছিল, সেখান থেকে কিছুটা রসুন নিয়ে আসছি শুধু মাংসতে খাওয়ার জন্য। এই যে ছোট ছোট রসুন আমি একদম গোটা গোটা নিয়েছি। এটা রসুনগুলো মুরগি গরু এগুলো মাংসের সঙ্গে কিন্তু এভাবে আস্তে আস্তে দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো যাই হোক আমি সুন্দরভাবে পেঁয়াজ রসুন সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর আমি মরিচগুলোও কেটে নিচ্ছি, যেহেতু আমি ভাজি করব যার কারণে বেশ অনেকটা মরিচ নিয়েছি। এখানে শুকনা মরিচ রসুন গোটা মরিচ নিয়েছি মাংসের জন্য। তো এখানে কাঠকচু ছিল, গত পর্বে দেখেছেন ভর্তা করেছি কিছুটা। তো সেই কাঠকচুর অর্ধেক অংশটা ছিল, অর্ধেকের একটু বেশি ছিল। তো সেই অংশগুলো ভাবতেছি কি করব, নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যাক, যার কারণে চারফালি করে ছিলে ধুয়ে সুন্দরভাবে এটা নিয়ে নিয়েছি। আর এখন এই যে ধোয়াধাইয়ের পালা, সুন্দরভাবে চিংড়ি এই যে ধুয়ে নিচ্ছি। আর এই পাতিলে আমি এই যে কচুগুলা সেদ্ধ বসিয়ে দিব। আর এখানে এই যে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে চাকনিতে ডলে ডলে এটাকে ধুয়ে নিচ্ছি। তো বরাবরই একটু আমি বেশি ধোয়াধাই করি, অনেকে বলে পানি অপচয় করি এই সেই হ্যানত্যান, বিশেষ করে আমার হাজব্যান্ড এই প্যার করতে থাকে এই বিষয়গুলো নিয়ে। তো ভালো লাগে না, আমার হয় না, শান্তি আসে না। যেমন গোসলে গেলে বারবার গোসল করি, গায়ে পানি ঢালি এই সেই, মানে পানি খরচটা আমার বরাবরই বেশি হয়। যে কোনো কিছু ধুইতে লাগলে বারবার ধুই, হয়তোবা অফ ক্যামেরায় মানে সরি অফ ক্যামেরা করে করে আর কি বেশি বারে বারে ধুয়ে নেওয়ার পর যা সংক্ষেপে আপনাদের সামনে শেয়ার করা হয়, কারণ ভিডিওটা তো অত বড় করলে তো আপনারা দেখার সময় পাবেন না, আর ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক কথা বলতে বলতে আমার সমস্ত মাছ মাংস আপনার সবজি ধোয়া শেষ, আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ধুয়ে নিলাম। এখন এই যে আমি যে কচুটা বসিয়ে দিয়েছিলাম সেই কচু একদম পোড়া পোড়া করে এটাকে সেদ্ধ করে নেব, জাস্ট পানিগুলো শুকিয়ে নিব। তো এদিকে আমার কচুটা হয়ে গিয়েছে, আমি নিয়েছি। এখন এখানে ধুন্দুলে তরকারি দিব, দিয়ে দিলাম গরম মশলা, তেল দিয়ে গরম মশলা দিয়ে তারপরে একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ আর পেঁয়াজ সুন্দরভাবে হালকা করে কালার করে ভেজে নিব। আর ওই পাশে আমি মুরগির মাংস বসিয়ে দিব। তো তেল একদম শেষের দিকে। তো যাই হোক আজকে রান্নাটা হয়ে যাবে, ওর বাবাকে বলেছি আগামীকাল মানে আজকে আসার সময় অফিস থেকে নিয়ে আসবে। তো যাই হোক এখানে আমি মাংস বসিয়ে দিয়েছি, রসুন শুকনা মরিচ কাঁচামরিচ পেঁয়াজ তেল এগুলো দিয়ে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে হালকা কালার করে ভেজে নিব আর কি। হালকা কালার ঠিক না, আজকে বেশ একটু মানে ভাজা ভাজা করে রান্না করব, মানে কড়া করে আর কি বাগারটা দিয়ে তারপর রান্না করবো। আর এদিকে কিন্তু আমার ধুন্দুলে যে তরকারির জন্য বসিয়ে দিয়েছিলাম সেখানে একটু মানে তেলানিটা হয়ে গিয়েছে। এখানে আমি পানি দিয়ে ঝাল লবণ হলুদ মশলা বাটা মশলা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে ওই পাশে গরম মশলাগুলো অ্যাড করে দিলাম। দিয়ে দেওয়ার পর মানে দুই চুলায় রান্না করতেছি, যার কারণে একটু মানে বলতেও সমস্যা হচ্ছে। তো যাই হোক এখানে সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে কষানোর জন্য বসিয়ে দিয়ে ওই পাশে দিয়ে তারপরে এখানে আমি গরম মশলা তো দিয়ে দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখানে একটু পানি দিয়ে দিলাম পুড়ে যেন না যায়। আর পরিমাণ মতো ঝাল লবণ হলুদ বাটা মশলা এগুলো সব কিছু দিয়ে সুন্দরভাবে একটু কষিয়ে নিব, মানে একটু বলতে বেশ ভালো করে কষিয়ে নিব যাতে তেলগুলো উপরে চলে আসে ঠিক সে পর্যায়ে। আর এদিকে চিংড়ি ভুনাটাও মোটামুটি হয়ে আসছে। আর এখানে আমি মুরগির মাংসটা হয়ে গেছে একসঙ্গে দুইটাই হয়ে গিয়েছে, যার কারণে দুইটা কষিয়ে নিয়ে তারপরে দুইটাতেই সবজি আর মাংসগুলো দিয়ে দিলাম। ওই পাশে সবজি হচ্ছে ধুন্দুল সবজি হচ্ছে চিংড়ি দিয়ে, আর এই পাশে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে। তো যাই হোক কষানো মোটামুটি শেষ। ওদিকে ধুন্দুলের পানি চলে আসছে, এক ফোঁটা পানি দেই নাই, ধুন্দুলের পানি অনেকটাই বের হয়ে গিয়েছে। আর এখানে আমি সেদ্ধর জন্য ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি। আর ধুন্দুলে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, আস্তে অল্প আছে সুন্দরভাবে এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে। আর এখানে যে কচুটা রেখেছিলাম সেই কচুটা সুন্দরভাবে বেটে নিয়েছি, আর শুকনো মরিচ একটু লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে একটু বেটে নিয়েছি। বেটে নিয়ে এটাকে আমি ভালো করে চুলায় পরে রান্না করব। তো এভাবে বেটে নিয়ে একটু মিশিয়ে আমি বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি আরও রেসিপি যেটা আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক কথা বলতে বলতে আর বাটাবাটি করতে করতে এদিকে কিন্তু আমার রান্না মোটামুটি একটা হয়ে আসছে, এটা আমি এখন নামিয়ে নিব। এই যে আমার ধুন্দুল তরকারিটা হয়ে গেছে, হালকা একটু রস রেখেছি। আর এই পাশে আমি বসিয়ে দিব আলু ভাজি, যেহেতু মানে মাংসটা সেদ্ধ হয়ে আসতেছে যার কারণে আমি আলুটা ফ্রাই করে নিচ্ছি। এই সুন্দরভাবে একটু হালকা মানে বেশ ভালো কালার করেছে আর কি, এভাবে কালার করে ভেজে নিলেও কিন্তু অনেক ভালো লাগে। নতুন আলু এত না ভাজলেও হয়, না ভেজে আপনি যদি তরকারিতে দিয়ে দেন তাহলে মজা লাগে, যেহেতু পুরানো আলু এই জন্য আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি।
তো এই যে সুন্দরভাবে এটাকে এখন সেদ্ধর জন্য বসিয়ে দিলাম, মিডিয়াম আছে, এটা সুন্দর করে বসিয়ে দিয়েছি। আর এখানে তেল দিয়ে আস্ত জিরা দিয়ে সেই কাঁকরোল, পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদ, কাঁচামরিচ সব কিছু দিয়ে বাটা মশলা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এটাকে আমি বারবার উল্টে পাল্টে নাড়া দিয়ে ভেজে নিব। তো তার আগে আমার মাংসের পানিটা শুকিয়ে আসছে, যার কারণে আমি গরম পানি এপাশে বসিয়ে দিয়েছিলাম সে কাঁকরোল ভাজিটা নামিয়ে নেওয়ার পর। তো কাঁকরোল ভাজিটা আমার নামিয়ে নেওয়ার পর এই যে গরম পানি এখানে করতে দিয়েছিলাম, সেই গরম পানি দিয়ে আমি মাংসের শিরা দিয়ে দিয়েছি। আর এই পাশে এখন টালা জিরা করে নিব, মানে জিরাটা একটু টেলে নিব মানে মুরগির মাংসে দেওয়ার জন্য। আর এখানে একটু সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। রান্নার 5-10 মিনিট আগে ধনিয়া গুঁড়া দিলে বেশ মানে ভালো লাগে। তো যাই হোক, এই যে আবারও সুন্দরভাবে মানে মাংস রান্না হচ্ছে। আর ওই পাশে কিন্তু আমি আবারও সেই কাঁকরোল ভাজিটা উঠিয়ে দিয়েছি, যেহেতু নামিয়ে রেখেছিলাম। আর আমি বরাবরই সব সময় রান্নার সময় কাজ করতে বেশি ভালোবাসি, আমার একটা রান্না কখনোই ভালো লাগে না। তো যাই হোক, মুরগির মাংস একদম আমার রান্না কমপ্লিট হয়ে আসছে, যার কারণে আমি টালা জিরে দিয়ে দিলাম গুঁড়া করে, রান্নাটা নামিয়ে নিয়েছি। আর এখানে এখন বসিয়ে দিব সেই কচুর মানে যে ইয়েটা রাখছিলাম, কাঠকচুর ভর্তাটা বেটে রেখেছিলাম, সেই ভর্তাটা বাগার দিয়ে দিব সুন্দরভাবে। এখানে সরিষার তেল দিয়ে দিলাম, আস্ত জিরা আর পেঁয়াজ, বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছি। আর এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো সুন্দরভাবে বারবার নাড়াচাড়া দিয়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর ওই পাশে কিন্তু কাঁকরোল ভাজিটা আমি বারবার নাড়া দিয়ে সুন্দর করে নিচ্ছি। আর এখানে ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এখন এই কচুটা লবণ আর আপনার হলো একটু মরিচ দিয়ে বেটে রেখেছিলাম, মানে মরিচ আমি বাড়তি আর কোনো কিছু দিই নাই, আমি ওই শুকনা মরিচ ভেজে রেখেছিলাম, সেই মরিচটা মানে কচুর সঙ্গে বেটে দিয়ে দিয়েছি। আর এখানে এক টুকরা লেবুর রস চিপে দিয়ে দিলাম, যাতে গলা যেন না ধরে। তো যাই হোক, দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিব, যাতে এক ফোঁটা পানি না থাকে, একদম ঝরঝরে যেন হয়ে যায়। আর ওই পাশেও কিন্তু অনবরত জাস্ট নাড়াচাড়া দিয়ে করতেছি। তো কাঁকরোল ভাজিটা এভাবে বরাবরই আমি রান্না করি। আর এই পাশে একটু চেক করে দেখেছিলাম যে লবণ একটু কম ছিল, যার কারণে আরও একটু লবণ দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে মানে এটাকে রান্না করেছি। আর ওই পাশে কাঁকরোল ভাজিটাও বরাবরই নাড়াচাড়া দিয়ে একদম কালো কালো করে ভেজে নেব, জাস্ট মানে খুব একটা কালো হবে না, জাস্ট একটু ভাজা ভাজা আর কি। আর এপাশে এই যে আমার ভর্তাটাও হয়ে গিয়েছে। আর এখন আমার কাঁকরোল ভাজিটাও নামিয়ে নিব। আর বেশ 2 দিনের তরকারি জমা হয়ে অল্প অল্প করে ছিল, সেই তরকারিটা আমি ভাবলাম যে একটু জ্বালিয়ে নিয়ে দুপুরে খেয়ে নেব। আর এটা তো রাতের জন্য আর আগামীকালের জন্য, যার কারণে আমি এগুলো কোনোটাই খাবো না, রাতে জাস্ট 2টা আইটেম খাবো আর পরের দিন আমি খাবো। শুক্রবারে আমি কোনো রান্না করব না, এই সিদ্ধান্ত আজকে আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, সেই বাসি তরকারিগুলো সুন্দরভাবে জ্বালিয়ে নিচ্ছি। আর সব কিছু গোছগাছের পর একদম পুরা বাসা ক্লিন করার পর সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার পর আপনাদের সঙ্গে আবারও ফাইনাল লুকটা শেয়ার করতেছি। প্রচণ্ড গরম, ছেলে এসি ছেড়ে বাসার মানে রুমের ভিতরে খেলাধুলা করতেছে। আর আমি তো অবস্থা শেষ, কারণ মা বা বউ মেয়ে এগুলোর তো রেহাই নাই, গরমে বসে রান্না করতে হবে, গরমে কাজ করতে হবে, গরমের জন্য যে রেহাই বা কাজ করতে পারবো না বা অসুস্থ এই বলে অজুহাতে কোনো কাহিনী নাই, কাজ করতেই হবে। তো যাই হোক, পুরা বাসাটা আপনাদের সঙ্গে আবারও শেয়ার করতেছি। তো এই যে একদম এলোমেলো সংসার, সবসময় চাই যেতটুক বাসায় জিনিস থাক না কেন সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখার জন্য চেষ্টা করি। আমি যতটুক আমার পছন্দ অনুযায়ী আমি গোছাই, জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করি সবসময় আমার রুমগুলা বা আমার জিনিসপত্রগুলো সুন্দর করে রাখার জন্য। তো যাই হোক, রান্নাঘরের বেহাল অবস্থা ছিল, আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দরভাবে যেগুলো মানে মাজা ধোয়ার কাজ সেগুলো সেরে নিয়েছি। এখন রান্নার ফাইনাল লুকগুলা দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুককে ফলো দিয়ে রাখবেন। আর আমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আমার পাশেই থাকবেন। তো এই যে ফাইনাল লুকগুলা দেখিয়ে দিচ্ছি। তো দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া ও ভালোবাসা রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা চারজন করে মতো